কেউ একজন লড়তে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি? বিজেপি যদি সারা ভারতবর্ষে কোন একটা বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে ভয় পায়, সেটার নাম মমতা ব্যানার্জি। কেন? তার কারণ মমতা ব্যানার্জি দেখুন, জগদীপ ধনখড় গত 3 বছর 3.5 বছর ধরে উনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে পশ্চিমবঙ্গের জন্য কি কাজ করেছে? একটাও কাজ আপনি বলতে পারবেন না। উনি একটা কাজ করেছেন, উনি প্রতিদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচরণ করেছেন। তাই ওনাকে পুরস্কার দিয়েছে, তাই নরেন্দ্র মোদী ওনাকে উপরাষ্ট্রপতি করছে। আপনি ভাবছেন যে কেন মমতা ব্যানার্জিকে ভয় পায়, এরকম কথা বলছি কেন? তার কারণটা একটু ভাবুন। আমাদের প্রত্যেকের বাড়িতেই সন্তান রয়েছে, একটি বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলেটাকে পর্যন্ত ছাড়ছে না। তার বাবার নাম অভিষেক ব্যানার্জি, তার মায়ের নাম রুজিরা ব্যানার্জি, তার ঠাকুমার নাম মমতা ব্যানার্জি। সেই কারণে একটা ছোট্ট 3 বছরের শিশুকেও আজকে সেন্ট্রাল এজেন্সি রুমে প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা তার মায়ের সামনে সেখানে জেরার মুখোমুখি হতে হচ্ছে। কি বলছে সেই দুধের শিশুটা? এতটা রাজনৈতিক প্রতিহিংসা। আমি বলছি এখানকার মায়েদের, আমি বলছি আপনার বোনেদের, আপনারাও তো মা, আপনারা একটা চিন্তা করুন তো, আপনার বাড়ির কোনো সন্তান, আপনি হতে পারে সিপিএম করেন, তৃণমূল করেন, বিজেপি করেন, কংগ্রেস করেন, যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু আপনার সন্তানটার তো কোনো রাজনৈতিক রং নেই। আজকে ওই ছোট্ট দুধের শিশুটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেলেটা কি দোষ করেছে যে সিবিআই বা ইডির অফিসে ওকেও বসে থাকতে হয় ওর মায়ের সঙ্গে? এতটাও মানবিক। এই অমানবিকতার বিরুদ্ধে যদি আপনাকে আওয়াজ তুলতে হয়, যদি আপনাকে গর্জে উঠতে হয়, তাহলে আপনাকে আগামী কালের 21শে জুলাই যেতে হবে। আপনি ভাববেন যে 21শে জুলাই প্রচুর ভিড় হবে, রেকর্ড হবে, কয়েক লক্ষ মানুষের ভিড় হবে, তাতে কি? আরে মমতা ব্যানার্জি কি আর প্রধানমন্ত্রী হতে পারবে? আরে বাঙালি কি আর প্রধানমন্ত্রী হতে পারে? আমি বলছি ভাই লজ্জা। এই কথাটা যারা বলেন তারা আসলে লজ্জা। এইখানে কিছুদিন আগে আজাদী কা অমৃত মহোৎসব পালিত হচ্ছিল নৈহাটি স্টেশনে, আমি দেখছিলাম। সেই আজাদী কা অমৃত মহোৎসব মানে স্বাধীনতার 75 বছর, সেই স্বাধীনতার 75 বছর আমরা পালন করছি। এই স্বাধীনতার 75 বছরে একটু ফিরে যান ইতিহাসের দিকে, একটু ফিরে যান ইতিহাসের পতাকা উল্টান। যে ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধে আপনি যদি দেখেন যে ভারতবর্ষের প্রথম শহীদ, প্রথম ফাঁসির মঞ্চে যে ঝুলেছিলেন, তার নাম ছিল ক্ষুদিরাম বসু বাঙালি। ভারতবর্ষে আপনি চলে যান সেলুলার জেলে, আপনি দেখবেন সেখানে 546 জন বন্দীর নাম লেখা রয়েছে, তার মধ্যে 350 জন বাঙালি। আপনি চলে যান ভারতবর্ষের প্রান্তে প্রত্যেকটা জায়গায়, রাজনীতি থেকে শুরু করে সবার লজ্জা। অনেকে বলে আরে বাঙালি তো পারবে না, বাঙালি তো ডরপোক আছে, বাঙালি ডরপোক আছে। যখন গুজরাটিরা কালা পানি পার হতো না, বলতো যে না কালা পানি মানে সমুদ্রে নামলে নাকি কালা পানি পার হতে হয়, তখন একজন বাঙালি জাহাজ নিয়ে ব্যবসা করতেন, জাহাজের ব্যবসা করতেন, তার নাম ছিল প্রিন্স কারুনাথ ঠাকুর। যখন বিজ্ঞানে ওটা ভারতবর্ষ পিছিয়ে, সেই সময় এই বাংলা থেকে জগদীশ চন্দ্র বোস, সত্যেন্দ্রনাথ ঘোষ, প্রফুল্লচন্দ্র এসেছেন। যখন ভারতবর্ষে কোন জায়গায় মেডিকেল কলেজ নেই, এশিয়ার প্রথম মেডিকেল কলেজ বাংলা করে দেখিয়েছে কলকাতা মেডিকেল কলেজ। যখন ভারতবর্ষে কোথাও বিশ্ববিদ্যালয় নেই, তখন ভারতবর্ষ কেন এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। যখন ভারতবর্ষে কোথাও ছাপাখানা নেই, সেখানেও প্রথম আমাদের বাংলা, সেটা হুগলি শ্রীরামপুরে ভারতবর্ষের প্রথম ছাপাখানা বাঙালি পেয়েছে। সমস্ত জায়গায় বাঙালি পেয়েছে। পৃথিবীর প্রথম, আমাদের এশিয়ার মধ্যে প্রথম নোবেল বাঙালি, পূর্ণ দেশের জাতীয় সঙ্গীত লিখেছে বাঙালি, বাঙালি সবকিছু করেছে। একজন বাঙালি ক্রিকেট ক্যাপ্টেনকে আমরা পেয়েছি, তিনি লর্ডসের মাটি দাঁড়িয়ে জার্সি খুলে বাঙালি লোকভক্ত দেখিয়ে এসেছেন, কিন্তু বাঙালি প্রধানমন্ত্রী পায়নি। সেই জাতির প্রতিনিধিকে ওই সাদা শাড়ি হাওয়ায় চটি পরা কালীঘাটের কালীর ছেলে কথা বলি লাগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করে, তবে আমাদের লড়াই থামবে, তবে গণতন্ত্র শেষ হবে। দেখা হবে সকলের সঙ্গে। শুধু শেষ করার আগে একটাই কথা বলি, বিজেপি যখন আমাদের মধ্যে বাংলা বিভাজন করার চেষ্টা করে, তখন তাদেরকে বলে দেবেন সবই কে খুন है शामिल यहाँ की मिट्टी में, सभी के खून है शामिल यहाँ की मिट्टी में। हिंदुस्तान किसी की बात की थोड़ी है, এটা আমাদের দেশ, এই দেশটা আমাদের। আমরাই করবো, আমরাই করবো, আমরাই জিতবো। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অসাধারণ, খুব ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আপনারা জানেন 21শে জুলাই মানে প্রতিবাদ, 21শে জুলাই মানে প্রতিরোধ, 21শে জুলাই মানে রক্তে রঞ্জিত রাজপথ।
21শে জুলাই মানে মায়ের আত্মনাদ, 21শে জুলাই মানে ভাইয়ের চিৎকার। তাই 21শে জুলাই প্রাককালে এবং আমি খুব দৃঢ় বিশ্বাস যে কালকে এসএস ব্যানার্জি পরবর্তী হয়তো আমাদের বসে থাকতে হবে, কারণ যেরকম লোক ইতিমধ্যে জমায়েত হচ্ছে তাতে আমরা আদৌ সভাস্থলে কতটা দূর পৌঁছতে পারবো সেটা নিয়ে আমি সন্দিহান। আমার সামনে উপস্থিত আছে নৈহাটি আমাদের স্নেহের ভাই বিষ্ণু অধিকারী, আইনপিটিউসি সভাপতি বিষ্ণু অধিকারীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিষ্ণু অধিকারী। এই অঞ্চলের মানুষ ইতিমধ্যে আপনারা অবগত যে অন্তিম মুহূর্তে কালকে 21শে জুলাইকে সামনে রেখে দীর্ঘ সময় ধরে আমাদের আজকে এই প্রস্তুতি সভা চলছে। সভা সঞ্চালনা করছে নয়াটি তৃণমূল কংগ্রেসের যুব সাধারণ সম্পাদক দাদা অভিজিৎ চ্যাটার্জি মহাশয়। আমার পূর্বে বিস্তারিতভাবে বলেছে আমার ভাই সুমিত ঘোষ। আমাদের সামনে বসে রয়েছেন নয়াটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সনদদেব মহাশয়। আজকে সভায় উপস্থিত রয়েছে নয়াটি পৌরসভা পৌরপ্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয়। আছেন অন্যান্য পৌরসভা প্রত্যেকটা অঞ্চলের পৌর প্রতিনিধি। আমি সকলের নাম বিস্তারিতভাবে বললাম না, কারণ আপনারা দীর্ঘ সময় ধরে এখানে বসে রয়েছে। আমি কিছু একটা কথার মাধ্যমে আমি আমার কথা রাখার চেষ্টা করি। আমার পূর্বে 26 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি দেবব্রত সাহা তিনি বলছিলেন যে এখন বাংলায় গণতন্ত্র নেই বলে বলে সিপিএম এর নতুন রেড ভলেন্টিয়ার তারা প্রচার করছে যে বাংলায় কোনো গণতন্ত্র নেই। আমি বলতে চাই রেড ভলেন্টিয়ারকে সিপিএম এর নতুন প্রজন্ম আমি বলতে পারবো না। আমি বলবো এই বামফ্রন্ট হামলাতে এই বাম হারমাতে নতুন বাচ্চা কোলে বাচ্চা বলাইতে পারে রেড ভলেন্টিয়ার। কারণ এই ভলেন্টিয়াররা যারা প্রতিবাদ করছে আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শুধু মনে পড়ে যে শুধু 21শে জুলাইতে 13 জন যুবক শহীদ হয়নি, শুধু 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের ওই শহীদ দিবস পালনের না, 21শে জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকারকে নড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন ভোটার কার্ডের মাধ্যমে। আপনারা সকলে জানেন 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলপ্রসূ আজকে আমি আপনি এই পৌরসভা ভোট থেকে সাংসদ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীতে নির্বাচন হয়। নিজের গণতন্ত্র যে পরিচয়ের মাধ্যমে আপনি আপনার ভোটটা দেন, এই লড়াইয়ের ফলপ্রসূ হচ্ছে 21শে জুলাই। আমি বলতে চাই ওই কোলে বাচ্চা রেড ভলেন্টিয়ারদের যে হারমাদের করে তুলে তুলে তারা বলছে বাংলায় নাকি গণতন্ত্র নেই। তোমাদের মনে পড়েনি তোমাদের যারা হারমাদের আপনার কাছে যারা দাদা দিদির কাছে শুনে তোমরা রেড ভলেন্টিয়ার ওই বামফ্রন্টের প্রচার করছো। আমি মনে করিনি নয়াটিতে লাস্ট বোমবাজি হয়েছিল, বলা বেঁচে দেওয়ারে নয়াটিতে লাস্ট মুদ্রামিটা আপনারা দেখেছিলেন এই 2021 সালে বিধানসভা নির্বাচন। তার আগে আপনারা নয়াটি পৌরসভায় আবার মুদ্রামি দেখেছিলেন এই অঞ্চলে 2019 সালে এমপি ইলেকশন নির্বাচনের পর। তার আগে আপনারা আবার দেখেছিলেন এই গুন্ডাবাজি 2010 সালে। আমার মনে পড়ে 2010 সালের কলেজের নির্বাচন। তোমরা বলো গণতন্ত্রের কথা, তোমাদের পূর্বসূরির কাছে তোমরা প্রশ্ন করো 2010 সালে যখন কলেজ নির্বাচন হয় এই কলেজ নির্বাচনে তোমাদের সারা নয়াটি হারমান বাহিনীরা রাস্তায় কিভাবে দুষ্কৃতি বানা করেছিল। তোমরা জিজ্ঞাসা করো সেই দিন গণতন্ত্র কোথায় ছিল যখন এক কলেজ নির্বাচনকে কেন্দ্র করে মিউনিসিপ্যালিটির সামনে আমাদের তৃণমূল কংগ্রেসের এই প্রধান কার্যালয়ে তোমাদের দাদারা তোমাদের এই হারমাদের দাদারা কি হারে বোমবাজি করেছিল। নয়াটির মানুষ সেই বামদের আবার দেখলো 2019 সালের এমপি ইলেকশনের পরে যে সেই বামগুলো রাম হয়েছে, রাম হয়ে সেই নয়াটি তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে বন্দি করে সারা নয়াটিকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিল। এই অঞ্চলের ব্যবসায়ীরা ভালো করে জানেন কারা বাম কারা রাম ফেলে, কারণ এই সামনে সেই হারমাদগুলো বসে থাকতো যারা 2009 সালের পূর্বে বাম বাম করে ঘুরতো। পরে 2019 সালে আপনি হঠাৎ দেখলেন যে হারমাদগুলো এখন বাম থেকে রাম হয়েছে, গলায় গামছা কালার করতে যে স্বভাব চরিত্র বদলায়নি। সেই বোমবাজি করে ব্যবসায়িক মহলকে ভয় দেখিয়ে আবার কোলাবাজির নামে নয়াটির গণতন্ত্রকে লুট করেছিল। তোমরা আজকে বলছো বাংলায় গণতন্ত্র নেই। তাই বামফ্রন্টের এই কোলে বাচ্চাদের আমি বলতে চাই তোমরা ইতিহাস থেকে শেখো তোমাদের বাম আমল, তোমাদের গর্বের 34 বছর ছিল না, তোমাদের দুর্নামের 34 বছর ছিল। তোমরা জেনে নিও 1970 সালে 17ই মার্চে বর্ধমান সাইবাড়িতে তোমরা কি করেছিলে। বর্ধমান সাইবাড়িতে দুই ভাই ছিল, দুই ভাইয়ের একটাই অপরাধ ছিল তারা জাতীয় কংগ্রেস দলটা করতো। সেই জাতীয় কংগ্রেস দলটা করার কারণে সেই বাড়িটাকে ঘিরে তোমাদের তৎকালীন বামফ্রন্ট সরকার জ্যোতি বসুর নেতৃত্বে সেই বাড়ির দুই ভাইকে প্রমাণ মিলাইকে তোমরা কিভাবে বোমাবাজি করে মায়ের সামনে দুই ভাইকে কুপিয়ে মেরেছিলে। তোমরা আজকে গণতন্ত্রের কথা বলছো, জিজ্ঞাসা করো সেই ভাই দুই ভাইকে কুপিয়ে তার রক্ত মাখা ভাত মাকে খাইছিলে। সেদিন বামফ্রন্ট সরকার শুধু মাকে ছেলে রক্ত মাখা ভাত খায়নি, তার সাথে সারা বাংলাকে বুঝিয়েছিল
30শে এপ্রিলে তোমরা হাওড়া বিজন সচিবে কি করেছিলে 17 জন এই আনন্দমুর্গির সাথে? আনন্দমুর্গি আপনারা জানেন হিন্দু বাহক ছিল, তারা নিজেদের ধর্ম প্রচার করত। বামফ্রন্টের আমলে তাদের ধর্ম প্রচার করার অপরাধে এই 1982 সালের 30শে এপ্রিল সকালবেলা বিজন সচিবে সেই 17 জন আনন্দমুর্গিকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তোমরা আজকে বলছো গণতন্ত্র কোথায়? জিজ্ঞাসা করো যে 1970 সালে কংগ্রেস ভাইদের সরকার একজনও কি তৎকালীন বামফ্রন্ট সরকার সাজা দিয়েছিল? তোমরা 1982 সালে যখন আনন্দমুর্গিদের মারলে তখন তো বিবাদে মেরেছিল, হাজার হাজার মানুষ দেখেছিল, একজনও কি শান্তি পেয়েছিল? তার মধ্যে একজন সন্ন্যাসী ছিল। হ্যাঁ, তখন বামফ্রন্ট সরকার সেই হত্যালীলার মাধ্যমে বোঝাতে এটাই চেয়েছিল যে বামফ্রন্ট দুনিয়ায়, বামফ্রন্ট বাংলাতে ধর্ম প্রচার করা হবে না, ঘরে বসে রামাবলী করতে হবে। পৌর পরিষদের সদস্য রাজেন্দ্র গুপ্তা, কানাই লাল আচার্য, পার্থপ্রতিম দাসগুপ্ত মহাশয়, এখানে উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার একাধিক কাউন্সিলর সিদ্ধি ব্যানার্জি, কাজল দে, সোনালী চক্রবর্তী, কৌশিক চক্রবর্তী, উপস্থিত আমার দলের অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ, দলের সহকর্মীবৃন্দ, নৈহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের আহ্বায়িকা চামেলি শর্মা থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, যুব সভাপতি, কাউন্সিলর সুশীল দেবনাথ, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত মহামাটি মানুষ। আমার পূর্ববর্তী বক্তারা তারা তাদের বক্তব্য আগামীকালের যে সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শহীদ সভা, সেই সভাকে কেন্দ্র করে আজকে শেষ মুহূর্তে প্রচার সভা, তারা বিস্তারিত বলেছে। আমি কংগ্রেস কর্মীরা বলতে পারি না, আমরা ঠিক যেন আমি শুধু নৈহাটির মানুষের উদ্দেশ্যে শুধু পুরোনো দিনের কতগুলো কথা একটু মনে করিয়ে দিতে চাই যে এটা সেই নৈহাটি, যে নৈহাটিতে যেখানে দাঁড়িয়ে সভা করছি তার ঠিক সঙ্গে 2007 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বন্ধ রেখেছিলেন। অশোক চট্টোপাধ্যায় যখন নৈহাটির শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বন্ধের সমর্থনে আমরা একটা মিছিল করছিলাম। মিছিলটা শুরু হয়েছিল পাহাড়াউল মোড় থেকে শুরু করে রেলকোটার হয়ে কাঁঠালপাড়া ব্রিজ দিয়ে নিয়ে নেমে যখন আমরা মিছিলটা ঠিক এই জায়গায়, ঠিক যেখানে সভা করছি তার সামনে যখন আসি, নৈহাটি তৎকালীন গুন্ডা, সেই গুন্ডারা সেই মিছিলের উপর আক্রমণ করবে। সেই মিছিলের উপর আক্রমণ করে আমি শুধু পুরোনো দিনের কথাগুলো মনে করিয়ে দিতে চাই, যেটা সেই নৈহাটি যে সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছিল অশোক চট্টোপাধ্যায়। অশোক চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমাদের সেই মিছিলের উপর সিপিএমের গুন্ডারা যেভাবে আক্রমণ করলো, আমার সামনে ডান দিকে যে সিঁড়ির উপর আমার দলের একজন কর্মী, নৈহাটির একজন প্রতিষ্ঠিত চিকিৎসক ডাক্তার প্রণব চক্রবর্তীর ছেলে প্রিয়মকে এইখানে সিঁড়ির উপর ধরে মারতে মারতে তার পায়ের হাঁটুটা ভেঙে দেওয়া হলো। আমার মনে আছে সেই দিনই এখানটাতে দাঁড়িয়ে অনিমেষ ঠিকাদার তাকে মেরে তার হাতটাকে ভেঙে দেওয়া হলো। অশোকরা আমরা সকলে মিলে মিশেছিলাম, ওই জায়গাটাকে ঘিরে ধরেছিল। অশোকরা ওখান থেকে দৌড়ে এসে প্রিয়ম আর অনিমেষকে বাঁচানোর চেষ্টা করতো। আমরা ভেবেছিলাম অশোকটার বয়স তখন 58 কি 60 হবে, যে একটা 60 বছরের বৃদ্ধকে এরা হয়তো গায়ে হাত দেবে না। অশোকটাকে মারতে মারতে রাস্তা ঠিক মাঝখানটাতে ফেলে এমন মারো তার নাকের হাড় ভেঙে গেল। আমরা অশোকটাকে উদ্ধার করে নৈহাটি হাসপাতালে, এখান থেকে তাকে মেডিকেল কলেজে ভর্তি করলাম এবং দীর্ঘদিন তার চিকিৎসা হলো। এই হচ্ছে নৈহাটি। আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই পুরোনো দিনের সেই কথাগুলো, যে একজন নিজেকে প্রতিষ্ঠা করবার জন্য, একজন নিজেকে নৈহাটিতে প্রতিষ্ঠিত করবার জন্য একটা ক্যাম্বিস বলের উপর সুতলি দিয়ে পেঁচিয়ে আরেকজনকে দিয়ে তার পিঠে বানানো হলো নৈহাটি পৌরসভার গেটে। সারা নৈহাটিতে আগুন জ্বলে উঠলো সেদিন। কি না অমুক দাদাকে ফোন মেরেছে, তাদেরই দলের আরেকজন ক্রিমিনালের নাম বলা হলো। কারণটা কি? সে নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠা করবার জন্য ক্যাম্বিস বলের উপর সুতো পেতে বোম মারলো। ক্যাম্বিস বলটা তার পিঠের মধ্যে, পিঠে বোম মারলো, বোম ফাটলো না। পুলিশ বোম উদ্ধার করলো, পরে দেখা গেল সুতলি দিয়ে পেঁচানো, ভেতরে ক্যাম্বিস বল। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই এটা সেই নৈহাটি, যে নৈহাটি 55 মিষ্টান্ন ভান্ডারের সামনে প্রতিদিন রাত 9টার পর 1994-95 সালের পর থেকে ঠিক ওখানে 3খানা বেঞ্চ পাতা হতো। ভিইউ আকারে 3টে বেঞ্চ পেতে
নৈহাটির গুন্ডারা ঠিক এখানে বসে বসে প্রতিদিন নৈহাটিটাকে পরিচালনা করত। রাত 1:30 পর্যন্ত তাদের এখানে আড্ডাখানা তৈরি হয়েছিল, মানুষ এখান থেকে যেতে পারতো না। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, সেই নৈহাটি, এটা সেই নৈহাটি যে নৈহাটি গোপাল স্মৃতি সংঘের সামনে সিপিএম এর এক নেতাকে গুলি করে হত্যা করে দেওয়া হলো। সেই হত্যার কারা করেছিল সেটাও আপনারা সকলে জানেন। আমি আপনাদের সেই নৈহাটির পুরনো কথাগুলো মনে করিয়ে দিতে চাই যে নৈহাটির পাওয়ার হাউস মোড়, যে পাওয়ার হাউস মোড়ে আজকে দেখবেন 40 ফুট রাস্তা, 2010 সালের আগে ওই রাস্তাটা ছিল 18 ফুটের রাস্তা। 18 ফুটের রাস্তা আজকে হয়েছে 40 ফুট, অর্থাৎ 22 ফুট রাস্তা বেড়ে গেছে। কি করে বাড়লো, কবে বাড়লো? 2010 সালে তৃণমূল কংগ্রেস নৈহাটি পৌরসভার ক্ষমতায় আসার পর আমরা যখন মানুষের ব্যথাগুলো উপলব্ধি করলাম, দেখলাম রাস্তাটা আছে 40 ফুট, 18 ফুটের রাস্তা, 22 ফুট সিপিএম এর নেতারা দখল করে সেই জায়গায় যে কায়দায় এখানে তরিতোদ্দার থেকে শুরু করে নৈহাটির হারমাদের এখানটাতে বসে থাকতো, ঠিক সেই কায়দায় পাওয়ার হাউস মোড়ে বসে থাকতো। তৃণমূল কংগ্রেস নৈহাটি পৌরসভায় ক্ষমতায় আসার পর সেই জায়গাটাকে উদ্ধার করে, যে জায়গাটা ঘিরে রেখেছিল সেই জায়গাটাকে উদ্ধার করে দিয়ে আমরা আজকে নৈহাটি পৌরসভার মানুষের যাওয়া আসার জন্য 40 ফুটের রাস্তা করে দিতে চাই। 2019 সালে বিজেপি জয়লাভ করবার পর যে জায়গাটা 18 ফুটের জায়গা আমরা 40 ফুট করে দিয়েছিলাম পাওয়ার হাউস মোড়, ঠিক সেই পাওয়ার হাউস মোড় আবার সংকুচিত হয়ে গেল, 40 থেকে কমে আবার 20 ফুটে চলে আসলো। 20 ফুট জায়গা আবার দখল করে নিল। কারা নিল? বিজেপি। কোন বিজেপি? যে সিপিএম পাওয়ার হাউস মোড়ের ওই জায়গাটা দখল করেছিল, তার পরিবারের সদস্যরা শুধু গায়ের জামাটা চেঞ্জ করে বিজেপির জামা পরে ওই জায়গাটা আবার দখল করে নিল, সারা নৈহাটিতে আগুন জ্বালিয়ে দিল। আমি আপনাদের মনে করাতে চাই 2019 সালের সেই দিনগুলোর কথা। যেমন আমরা 1993 সালের 21শে জুলাই ভুলতে পারি না, যেমন আমরা ভুলতে পারি না নন্দীগ্রামের কথা, যেমন আমরা ভুলতে পারি না শিবপুরের কথা, ঠিক আমরা যেন 2019 সালে সেই দিনগুলোর কথা ভুলে না যাই। রেজাল্ট বেরিয়েছিল 23শে মে, আমরা দেখেছিলাম আমরা কাউন্টিং থেকে ফিরে এসে 23শে মে গেল, 24শে মে থেকে নৈহাটিতে আগুন জ্বলা শুরু হলো। 24 তারিখ সকালবেলায় পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় পৌরসভায় গিয়ে বসলেন। একদল উন্মাদ, কারণ বিজেপির এগুলো ছিল উন্মাদ আর সিপিএম এগুলো ছিল হারমাদ। 23শে মে রেজাল্ট বেরোলো, রাত্রির বেলায় উন্মাদ আর হারমাদ সব মিলেমিশে একাকার হয়ে পৌরসভাটা পরের দিন দখল করে নেয়। যে ঘরে পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় বসলেন সেই ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি ছিল, সেই মূর্তিটাকে নামিয়ে দেওয়া হলো। এই পৌরসভা নৈহাটি পৌরসভা যার প্রধান চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছবিটাকে নামিয়ে দিয়ে সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটাকে টাঙিয়ে দেওয়া হলো। আমি এগুলোটাই মনে করিয়ে দিতে চাই, এটা হচ্ছে 24শে মে। 25 তারিখ সারা নৈহাটি জুড়ে আমাদের দলের যতগুলো পার্টির অফিস আছে, যেটা আমাদের প্রধান কার্যালয় পৌরসভার উল্টো দিকে যেখানে বসে অশোক চট্টোপাধ্যায় তার রাজনৈতিক কাজকর্ম পরিচালনা করে, সেই অফিসটা, আর যে অফিসে জয়দীপ ঘোষ নতুন লাইনের উপর এই দুটো অফিস বাদ দিয়ে নৈহাটির বাকি 23টা পার্টির অফিস দখল করে নিল রাতারাতি বিজেপি, এই দুটো অফিসকে বাদ দিয়ে। আমরা দেখলাম তারপরের দিন 26 তারিখ নৈহাটির বুকে যে নারকীয় ঘটনাটা ঘটেছিল, সেই 26 তারিখ সকাল থেকে শুরু হলো অত্যাচার, তাদের একটা ব্লুপ্রিন্ট তৈরি হলো। जहां पर बंगाल के कोने कोने में वोट का लूट हो रहा था, उस लूट के प्रतिवाद में हमारी ममता बनर्जी नेत्री के पुकार पर आंदोलन करने के लिए हम सभी गए हुए थे। नो आइडेंटिटी कार्ड, नो वोट। मेरे दोस्तों, यही हम लोगों का आंदोलन था। मेरे दोस्तों, 21 जुलाई के दिन हम लोग मतवाले के रूप में दीवाने की तरह हम लोग हंसते गाते, हम लोग आंदोलन करते हुए महाकरण की ओर चल रहे थे। मेरे दोस्तों, दीदी की आवाज, दीदी की पुकार, पल्ला को लाके मतवाले, हमारे नौजवान दीवाने, हमारे मातृशक्ति दीवानी के रूप में आंदोलन करने के लिए दीदी की आवाज पर कदम से कदम मिलाकर, कंधे से कंधे मिलाकर महाकरण की ओर आगे बढ़ रहे
मेरे दोस्तों, हठात देखने को मिलता है गोली की आवाज आ रही है। मेरे दोस्तों, उस दिन हमारे विधायक तरुण अधिकारी के साथ, हमारे वर्तमान विधायक हमारे पार्थो भौमिक के साथ हम लोग कंधे से कंधे मिला करके कदम की ओर आगे बढ़ रहे थे। मेरे दोस्तों, हम लोगों के नियति के बहुत ही सौभाग्य की बात है कि उस दिन प्रयाग घोष खतरे से बच गए, गौरीपुर के विष्णुदेव साहब गोली से बच गए, हमारे गौरीपुर के जितेंद्र पासवान गोली से बच गए। लेकिन मेरे दोस्तों, कुछ ही क्षण में देखने को मिलता है एक एक करके हमारे 13 जवान, हमारे 13 युवक शहीद हो गए। मेरे दोस्तों, क्या आप सोच सकते हैं उस दिन हमारे बंगाल की 13 माँ की गोद खाली हो गई। मेरे दोस्तों, उस दिन हमारे बंगाल की 13 बहन विधवा हो गई। मेरे दोस्तों, उसकी सिंदूर बुझ गई। मेरे दोस्तों, लेकिन हमारी जननेत्री ममता बनर्जी ने 21 जुलाई को शहीद दिवस के रूप में पालन करना शुरू किया। मेरे दोस्तों, हिंदुस्तान के राजनीति के इतिहास में कोई ऐसा नेता नहीं, कोई ऐसी नेत्री नहीं जो अपने नौजवानों के कार्यकर्ता के शहीद होने पर आज 1993 से आज 2022 तक प्रत्येक वर्ष शहीदों के याद में तर्पण करने के लिए धर्मतला में उपस्थित हो रही है। বক্তব্য রেখে গেছেন, শ্রমিক বক্তব্য রেখেছেন, সুখবীর চৌধুরী বক্তব্য রেখে চলে গেছেন, শম্ভু মিশ্র বক্তব্য রেখে চলে গেছেন। আমি আপনাদের সামনে মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সভানেত্রী আহ্বায়িকা চামেলি শর্মা 2-4 কথা বলেছেন। আমি ছোট্ট 2-4 কথা বলবো আপনাদের কাছে। আপনারা সবাই জানেন আজকে স্টেশনের সামনে যে পথসভা, একটা কোনো নির্বাচনী পথসভা নয়, এই পথসভাটা আবেগের পথসভা, এই পথসভাটা যন্ত্রণার পথসভা। এই পথসভা স্বাধীনতা প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন যে 13 জন যুবক। আমি কেন স্বাধীনতা বলছি, তার কারণ 77 সালের পর বামফ্রন্ট সরকার বাংলায় ক্ষমতায় আসার পর আমরা দেখেছিলাম ভারতীয় সংবিধানে ভোট যে মানুষের গণতান্ত্রিক অধিকার, সে অধিকারকে কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে। একথা এই অঞ্চলের সকল মানুষ জানেন। আজকে 2011 সালে যারা ভোট দিতে যান, তাদের বাদে আগে যারা ভোটার অধিকার প্রয়োগ করতেন তারা প্রত্যেকেই জানেন। কারণ আমরা লাইনে যখন দীর্ঘ লাইন থেকে যেত, সনদ বলছিল খুব সুন্দর করে লাইন এগুতো না, কেন লাইন এগুলে না হলে কমরেডরা যখন জানতে পারতেন পেছনের সারিতে যারা দাঁড়িয়ে আছে তাদের বিরুদ্ধে ভোট দেবেন, তখন তারা স্বাভাবিকভাবে ভোটের লাইনটা তারা শেষ করতে দিতেন না। তারা নিজেরা এক একজনের রামের ভোট, রহিমের ভোট, শ্যামের ভোট, যদু, এইভাবে ভোটটা দিয়ে তাদের প্রার্থী নির্বাচিত করত। এটা দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন ভারতবর্ষের তৎকালীন নির্বাচন কমিশন টিএন সেশনের কাছে ডাক দিয়েছিলেন যে একটা দাবি সনদ পৌঁছে দেওয়ার জন্য। আপনারা জানেন, যদি নৈহাটি পৌরসভার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, যদি এখানকার বিরোধী দল মনে করে যে নৈহাটি পৌরসভায় ডেপুটেশন দেওয়া যাবে না, তাহলে তারা এসডি অফিসে দিতে পারে। এসডি অফিসের মারফতে নৈহাটি পৌরসভা বা রাজ্য সরকারের কাছে সেই ডেপুটেশনের স্মারকলিপি পৌঁছে দেয়। এবং যদি ডিএম এর কাছে বা এসডিও এর কাছে কোনো স্মারকলিপি দেওয়া যায় রাজ্য সরকারের বিরুদ্ধে, বিভিন্ন জেলা থেকে যখন বিরোধী দলরা স্মারকলিপি দেন, তখন সেটা ডিএম বা এসডিওর পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকারের দপ্তর। তাই সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সাল 21শে জুলাই বাংলার মানুষের কাছে ডাক দিয়েছিলেন। বাংলার মানুষ গণতন্ত্র রক্ষা করার ডাক দিয়েছিলেন যে ভারতবর্ষ সংবিধানে ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার,
এই গণতান্ত্রিক অধিকার রক্ষা করার ডাক দিয়েছিলেন এবং ডিএন সেশনের কাছে রাজ্য সরকারের মাধ্যমে তৎকালীন রাইটার্স বিল্ডিং এর মাধ্যমে একটা স্মারকলিপি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই চেষ্টাতে তৎকালীন জ্যোতি বোস ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু যেভাবে বাংলার মানুষ সমাবেত হয়েছিলেন কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, সেভাবেই সেই ভয়ে জ্যোতি বোস পুলিশকে গুলির অর্ডার দিয়েছিলেন। এখানে আমার বক্তব্য যারা যাচ্ছেন, এখানে বহু বুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, যারা দোকানে বসে শুনছেন, দোকানের বারান্দায় বসে শুনছেন, দোকানের ভেতরে বসে শুনছেন, দোকান কর্মচারী, দোকান মালিক, তারা সবাই জানেন ভারতীয় সংবিধানে অর্থাৎ সিআরপিসি এবং আইপিসিতে আছে যে আপনি হাঁটুর নিচে গুলি করতে পারেন, কোনো আন্দোলনে লয়ের অর্ডার প্রবলেম হলে হাঁটুর নিচে গুলি করতে পারেন। যদি সরকারি সম্পত্তি তছরূপ হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর হয়, তাহলে আপনারা হাঁটুর নিচে গুলি করতে পারেন। কিন্তু তৎকালীন আমরা দেখেছিলাম যে বামফ্রন্ট সরকার অর্থাৎ জ্যোতি বোস এবং উত্তরদেব ভট্টাচার্যের টিকারাপি পুলিশ কেন বলছেন টিকারাপি পুলিশ? এই কারণেই, কেন বিরোধী দলের কণ্ঠকে রোধ করার জন্য তৎকালীন রাজ্য সরকারের একটা নির্দেশ ছিল, যেখানে পারবে গুলি চালাবে, যেখানে পেরে গুলি চালিয়ে বিরোধী দলের কণ্ঠকে, গণতন্ত্রকে রোধ করে দেওয়া যাবে গুলি চালিয়ে। আমরা ঠিক সেইভাবে দেখেছিলাম পুলিশ চালিয়ে। দেখুন, বক্তব্য ভারাক্রান্ত আমি করবো না, কেন বক্তব্য বিভিন্ন বক্তা তার বক্তব্য রেখেছে এবং আমরা তৃণমূল কংগ্রেসের একজন মমতা বন্দ্যোপাধ্যায়, পথপ্রদর্শক মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে আমরা আপনাদের সামনে খালি আবেদনটা পৌঁছে দিতে এসেছি। এবং আমরা দেখেছিলাম গুলি চালিয়ে 13 জন ছেলেকে মেরে দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন নির্বাচন কমিশন ডিএন সেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে স্বীকৃতি দিয়েছিলেন এবং 13 জন শহীদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি নির্দেশ দিয়েছিলেন যে সচিত্র পরিচয় পত্র ছাড়া ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার আর কোনো পথ নেই। এবং নির্দেশ দিয়েছিলেন গণতন্ত্র সচিত্র পরিচয় পত্র হচ্ছে অর্থাৎ ভোটার কার্ড, যেটা দাঁড়িয়ে আমরা বিভিন্ন নির্বাচনের সময় আমরা কখনো স্কুল নির্বাচন, কখনো পঞ্চায়েত নির্বাচন, কখনো পৌর নির্বাচন, কখনো লোকসভা নির্বাচন, কখনো বিধানসভা নির্বাচনে আমরা সচিত্র পরিচয় পত্র হাতে নিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি এবং আমরা আমাদের নেতৃত্বকে নির্বাচিত করে আমরা বিধানসভা, লোকসভা, পৌরসভা, পঞ্চায়েতে পাঠাই। কিন্তু তৎকালীন জ্যোতি বোস বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি পাগল হয়ে গেছেন। কেন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাগল হয়ে গেছেন, তা নাহলে এই বিশাল খরচ, এই খরচ বহন করার বর্তমান কেন্দ্রীয় সরকারের ভারত সরকারের ক্ষমতা নেই। একটা ছাত্র এবং ছাত্রী কি করে স্কুল যাবে সেটা ভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ শিক্ষার জন্য একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে 10 লক্ষ টাকা দেওয়ার ভাবনা চিন্তা রাখে। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প বাংলার মানুষের স্বার্থে, সর্বদা মানুষের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় জাত বাছেন না, ধর্ম বাছেন না, দলিত বাছেন না, আর নিচুন্ন বর্ণ উচ্চ বর্ণ ভাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তার ধানের হাত প্রসারিত করে সারা বাংলার মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন, পাশে থাকার চেষ্টা করছেন, আর আমাদের মন্ত্র দিচ্ছেন যে তোমরা মানুষের সাথে থাকো, তোমরা মানুষের পাশে থাকো, তোমরা মানুষের সাথে থাকো। তাই একটা কথা বলে যায়, এসেছিলে সাথে করে মৃত্যুর প্রাণ, মরণে তাই তুমি গড়ে গেলে দান। যে মরণের যে দানটা করে গেছে 13 জন শহীদ, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আগামীকাল অবশ্যই শহীদ মিনারে আপনাদের যাওয়ার আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ষোলো ছাত্রালীদের